আমরা আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞানের এমসিকিউ সলভ করব। মনে করো সর্বশেষ 2019 সাল পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন আসছিল 15, 16, 17, 18, 19। এরপরে শর্ট সিলেবাসে ছিল না। তারপর হচ্ছে দেখো এখানে 24টা মতো কি আছে এমসিকিউ আছে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছিল। প্রত্যেকটা সলভ করব। তোমরা তোমাদের যে শীটটা দেওয়া আছে সেটা দেখো, তারপর এখান থেকে উত্তরটা দাগে রাখবো। দেখো এখানে বলা হচ্ছে কি ফার্মাটের নীতির সাহায্যে কোন সূত্র প্রতিপাদন করা যায়। অপশন দেওয়া আছে আলোর প্রতিসরণ, অপবর্তন, আলোর সমবর্তন, ব্যতিচার। এই যে 4টা অপশন দেওয়া আছে, 4টা হচ্ছে আলোর একটা ঘটনা। দেখো আলোর প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, অপবর্তন, সমবর্তন এই সবগুলা হয়। তবে ফার্মাটের নীতির সাহায্যে সরলরৈখিক গতি, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। তাহলে ব্যাখ্যা করা যায় না কোনটা কোনটা? অপবর্তন, ব্যতিচার, সমবর্তন। এগুলো হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের কনসেপ্ট। তবে ফার্মাটের নীতির সাহায্যে এগুলো ব্যাখ্যা করা যাবে না। ফার্মাটের নীতির সাহায্যে প্রতিপাদন করা যায় কোনটা? আলোর প্রতিসরণ, আরেকটা হচ্ছে কি প্রতিফলন, আর সরলরৈখিক গতি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা, ফার্মাটের নীতি প্রস্তাবনা করেন কে? এটা হচ্ছে পিয়ারে ফার্মাট। 1660 সালে উনি আলোকরশ্মি গমনের ঘটনার জন্য একটা নির্দিষ্ট সূত্র প্রদান করেন, যেটাকে আমরা বলি ফার্মাটের সূত্র। তাহলে এটা প্রদান করেন হচ্ছে কত সালে? 1650 সালে। 16 সালটা মনে রাখবা, 1650 সালে পিয়ারে ফার্মাট। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা, কোন সম্পর্কটি সঠিক? তাহলে এ মিউ বি ইকুয়াল সি বি ডিভাইডেড বাই সি। আমরা এই যে আলোর প্রতিসরাঙ্কের যে কনসেপ্টটা জানি, সেক্ষেত্রে ধরো এ মিউ বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো তারপর হচ্ছে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তারপর হচ্ছে সি এ ডিভাইডেড বাই সি বি, এ মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমের আলোর বেগ। তারপরে হচ্ছে ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি, এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। ধরো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্কের এইসব কনসেপ্টটা যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে এই ধরনের যে কোনো সূত্র তুমি বা ম্যাথ সমাধান করতে পারবো। এটাকে আবার এভাবেও লেখা যায়, ধরো এ মিউ বি, এটাকে তুমি 1 ডিভাইডেড বাই বি মিউ এও লিখতে পারবো, বি মিউ এও লিখতে পারবো। তাহলে আমাদের এই যে 3 নম্বর প্রশ্নের মধ্যে যেটা বলছে কোন সম্পর্কটি সঠিক, তাহলে দেখো এ মিউ বি সি বি ডিভাইডেড বাই সি এ, তাহলে এটা তো হবে না। তা হচ্ছে এ মিউ বি সি এ ডিভাইডেড বাই সি বি, তারপর হচ্ছে এটা সি এ ডিভাইডেড বাই সি বি, তাহলে এটা হবে। তারপর হচ্ছে দেখো এ মিউ বি 1 বাই এ মিউ বি আছে, তাহলে এটা হবে না, কারণ এটা হইতো কখন? যদি মি বিও এ দিত। তাহলে এ মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, তাহলে এটাও তো হবে। তাহলে এখানে উত্তর হয়তো দুইটাই হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটা দেখো, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে না? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোনটার উপর নির্ভর করে? দেখো প্রতিসরাঙ্কের সূত্র এর জন্য আমরা এখানে বলা হচ্ছে কি মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের আলোকীয় ঘনত্ব, আলোর বর্ণ। তাহলে এখানে প্রতিসরাঙ্ক নির্ভর করে না হচ্ছে কিসের উপর? আপতন কোণের উপর, আপতন কোণের উপর। দেখো 5 নম্বর প্রশ্নে বলছে কি কেরোসিনের প্রতিসরাঙ্ক কত? দেওয়া আছে C0 সমান 3 × 10⁸, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে আমাদের এবং কেরোসিনের আলোর বেগ দেওয়া আছে 2.08 × 10⁸ ms/s। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, আর এটা হচ্ছে কেরোসিন আলোর বেগ দেওয়া আছে, প্রতিসরাঙ্ক বাইর করতে বলছে। তাহলে প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা লিখতে পারবো কি C0 CK, এটা ভাগ দিলে তোমার অ্যান্সার চলে আসবে। দেখো এটার ভ্যালু কত? 3 × 10⁸, এটা হচ্ছে কি 2.08 × 10⁸। দেখো 10⁸, 10⁸ চলে যাবে, তুমি শুধু 3কে 2.808 দিয়ে ভাগ করলে এটার অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 1 পয়েন্ট কত আসছে? 44, 1.44, এটা হচ্ছে অ্যান্সার। 6 নম্বর প্রশ্নটা দেখো, পানি ও কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3 ও 3/2, পানি ও কাচের আলোর বেগের অনুপাত দেখাইতে বলছে। তাহলে পানির প্রতিসরাঙ্ক
মিউ ডাব্লিউ, মিউ ডাব্লিউ হচ্ছে 4/3। তারপর হচ্ছে কাছের প্রতিসরাঙ্ক মিউ জি, এটা দেওয়া আছে 3/2। তাহলে আমাদের যেটা দেখাইতে বলছে পানি ও কাছের আলোর বেগের অনুপাত, তাহলে সিজি ইস টু সি ডাব্লিউ সমান কত? এখন আলোর বেগের সাথে প্রতিসরাঙ্কের যে সম্পর্ক, তাহলে মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি সমান, তুমি এখানে লিখতে পারবা সিজি ডিভাইডেড বাই সি ডাব্লিউ। তাহলে এটা যদি মান বসিয়ে দাও, মিউ ডাব্লিউর ভ্যালু তো 4/3, তাহলে এটা 4/3 বললে এটা যেহেতু ভাগ উল্টে যাবে না, এটা 2 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে এটা সিজি ডিভাইডেড বাই সি ডাব্লিউ। এখন এটা হয়ে যাবে 8/9, তাহলে এটা সিজি ডিভাইডেড বাই সি ডাব্লিউ। তাহলে সুতরাং আমরা সিজি ইস টু সি ডাব্লিউ সমান 8 ইস টু কত পাচ্ছি? এটা কি হয়েছে এখন? হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু পানি এবং কাছেরটা বলছে, তাহলে পানি আর কাছেরটা বললে সি ডাব্লিউ ইস টু সিজি সমান 9 ইস টু কত, 8। এটা 9 ইস টু, এটা তো এটা আগে পরে লেখা যাবে 9 ইস টু 8, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বার প্রশ্নটা। কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ভর করে ব্যবহৃত আলোর বর্ণের উপর, তরঙ্গের দৈর্ঘ্যের উপর, কম্পাঙ্কের উপর। তাহলে এটা প্রতিসরাঙ্ক নির্ভর করে আলোর অবশ্যই বর্ণের উপর নির্ভর করে, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তবে কম্পাঙ্কের উপর নির্ভর করে না, কম্পাঙ্কের উপর নির্ভর করে না। তাহলে এখানে শুদ্ধ হচ্ছে বর্ণের উপর আর তরঙ্গ দৈর্ঘ্যের উপর, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে এটার শুদ্ধ উত্তর, ঠিক আছে। কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ভর করে ব্যবহৃত আলোর বর্ণের উপর, তরঙ্গের দৈর্ঘ্যের উপর। দেখানো শেষ তোমাদের? দেখাইছ? আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে 8 নাম্বার প্রশ্নটা। 8 নাম্বার প্রশ্নটা দেখো। 8 নাম্বারে বলছে কি, কোনো উভুত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, লেন্স হতে কত দূরে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারের বিম্ব সৃষ্টি হবে? তাহলে উভুত্তল লেন্স মানে কি, উভয় দিকে উত্তল বা দ্বি উত্তল। একটা উভুত্তল লেন্স কীরকম হইতে পারে, এরকম দুইটা গুলীয় পৃষ্ঠকে যখন আমরা একসাথে জোড়া লাগাবো, এরকম যে লেন্সটা হয় তাকে আমরা উভুত্তল লেন্স বলি। উভুত্তল লেন্সের দুইটা পৃষ্ঠ থাকে, দুটোটাই উত্তল, উভুত্তল লেন্সকে আমরা দ্বি উত্তল লেন্সও বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা যাক, এরকম একটা উভুত্তল লেন্সের বলছে কি ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে এফ এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বলছে কি কত দূরে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারের বিম্ব সৃষ্টি হবে। তাহলে বিম্ব যেটা পাবো সেটা বস্তুর দৈর্ঘ্যের কত হবে, অর্ধেক বলছে না। তাহলে আমাদের কত দূরে বস্তু রাখলে অর্ধেক আকারে বিম্ব গঠিত হবে। এখন আমাদের সূত্র কি, 1/b প্লাস 1/u ইকুয়াল 1/f না, এটাতে মান বসিয়ে দাও। 1/b ঠিক আছে, ইকুয়াল 1/f মাইনাস ধরো, আচ্ছা এটা আমরা একসাথে মান বসা দিতে পারবো। তাহলে 1/b এর পরিবর্তে কত বসানো যাবে, u/2 প্লাস 1/u ইকুয়াল 1/ ধরো f রেখে দিবা, এটাকে উল্টাই দিলে তাহলে 2/u হবে প্লাস 1/u ইকুয়াল 1/f। আচ্ছা, আমরা যদি এটার কি নিই, লসাগু ইউ নিই, বুঝছো, তাহলে এটা কত হবে, 3 হয়ে যাবে না, উপরে কত হয়ে যাবে, 3 ইকুয়াল 1/f আসবে। আমার তো দরকার হচ্ছে ইউ এর মান, তাহলে ইউ সমান কত, 3f। আচ্ছা, এখন এফ এর ভ্যালু কত, 10 সেন্টিমিটার, তাহলে এটা কত সেন্টিমিটার হবে, 30 সেন্টিমিটার, তাহলে এটা রেজাল্ট হবে 30 সেন্টিমিটার। ওকে, তাহলে মনে রাখবা লেন্স হতে কত দূরে বস্তু হলে অর্ধেক আকারে বিম্ব গঠিত হয়, যদি এটা 10 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে, 30 সেন্টিমিটার হচ্ছে এটার রেজাল্ট। ওকে, এবার 9 নাম্বার প্রশ্নটা দেখো। 9 নাম্বারে কি বলছে, একটি আতসী কাচের লেন্সের ফোকাস দূরত্ব 0.20 মিটার, বিবর্ধন 2.60 হলে ন্যূনতম কত দূরত্বে বই রেখে স্পষ্টভাবে পড়া সম্ভব? আতস কাচ দেখছো না তোমরা, বায়োলজি বক্সে তো আছে, বুঝছো।
তাহলে এটা একটা কি সরল অণুবীক্ষণ যন্ত্র। কি অণুবীক্ষণ যন্ত্র? সরল অণুবীক্ষণ যন্ত্র। তাহলে আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে, বিবর্ধন দেওয়া আছে কত? 0.60। তাহলে এফ এর মান দেওয়া আছে 0.20 মিটার, আর বিবর্ধন এম এর মান দেওয়া আছে 2.60। বিবর্ধনের সূত্র এম ইকুয়াল 1 + d/, কত এফ পড়াইছিলাম না? তাহলে এখান থেকে আমার তো ডি এর মান দরকার, তাহলে d/f ইকুয়াল m-1 হবে। দেখো এম এর মান কত? 2.60 থেকে 1 যদি চলে যায় তাহলে এটা 1.60 হবে। তাহলে এখান থেকে ডি ইকুয়াল কত? 1.60 ইন্টু এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 0.20। এটা গুণ করো, ক্যালকুলেটার দিয়ে এটা গুণ করো, তাহলে 0.32 0.32, এটা হচ্ছে এটা রেজাল্ট। তাহলে 0.32 দূরত্বে বই যদি রেখে তুমি আতশ কাচ দিয়ে দেখো তাহলে স্পষ্টভাবে দেখা যাবে। ঠিক আছে, এই যে তোমাদের বিবর্ধন শিখাইছিলাম, অণুবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধন, তারপর হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধন। এই বিবর্ধনের সূত্রগুলো ভালোভাবে শিখে নিবা। আর বিবর্ধনের কখনো কি থাকবে না? একক থাকবে না। সমজাতীয় রাশির অনুপাত, সেই জন্য বিবর্ধনের একক নাই। ওকে, 10 নাম্বারটা দেখো। 10 নম্বর প্রশ্নে কি বলছে? লেন্সের ক্ষমতার ক্ষেত্রে নিচের কোন সমীকরণটা সঠিক যখন লেন্সের একক ডায়াপ্টার? তাহলে ক্ষমতা পি সমান তো 1/f, পি সমান 1/f। এই যে তুমি ক্ষমতা লিখবা, লেন্সের ক্ষমতা পি সমান 1/f। এখন এটার একক যদি তুমি ডায়াপ্টার লিখতে চাও তাহলে ফোকাস দূরত্বকে মাস্ট বি মিটারে নিয়ে যাইতে হবে। ফোকাস দূরত্ব কিসে নিতে হবে? ফোকাস দূরত্ব মিটারে নিয়ে গেলে তাহলে ক্ষমতার যে একক আসবে সেটাই হচ্ছে ডায়াপ্টার। তাহলে এখন তুমি দেখো এখানে পি সমান, এখানে তো আমাদের বলছে একক কোথায় কনভার্ট করতে হবে? ডায়াপ্টারে। তাহলে পি সমান 1/f, তবে এটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটা কি হবে? হবে না। তাহলে এটা পি সমান 1/মিলিমিটার, এটাও হবে না। পি সমান 1/ন্যানোমিটার, এটাও হবে না। পি হচ্ছে এখানে মিটার, তাহলে এটা হচ্ছে আমাদের শুদ্ধ উত্তর। তাহলে ক্ষমতার একক ডায়াপ্টার হইতে গেলে ফোকাস দূরত্ব মাস্ট বি এসে এককে প্রকাশ করতে হবে, মানে মিটারে থাকতে হবে। এটা মনে রাখবা, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। ঠিক আছে, ডায়াপ্টার একক ক্ষমতায় পাইতে গেলে মাস্ট বি ফোকাস দূরত্বকে মিটারে কনভার্ট করতে হবে। ওকে, আচ্ছা, এবার 11 নম্বর প্রশ্নটা দেখো। +5D মানে +5D মানে +5 ডায়াপ্টার। +5 ডায়াপ্টার ক্ষমতার উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত? তাহলে এই যে এটা সেম সূত্র দিয়ে করে ফেলো। পি সমান 1/f হলে তাহলে এখান থেকে এফ সমান কত? 1/p। তাহলে 1/5, 1/5 মানে কত? 0.2 মিটার না? তবে আমাদের এককগুলো তো সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটাকে এখন সেন্টিমিটারে নিয়ে যাও, তাহলে 20 সেন্টিমিটার। এটার অ্যান্সার হবে 20 সেন্টিমিটার। এইটা 12 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। একটি টেলিস্কোপের অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 4 মিটার ও 80 সেন্টিমিটার। তাহলে অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন কত? অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন কত? তাহলে আমরা এটাকে কোথায় নিতে পারি? মিটারে নিতে পারি না? মিটারে নিলে কত হবে? এটাতে মিটারে নিলে কত হবে? 0.8 মিটার, 0.8 মিটার। এখন অভিলক্ষের ফোকাসিং আর অভিনেত্রের ফোকাস, অভিলক্ষের ক্ষেত্রে আমরা অভিলক্ষকে কি দিয়ে প্রকাশ করি? f0 না? তাহলে এটার মান হচ্ছে কত? 4 মিটার। তারপর হচ্ছে FE এর মান হচ্ছে কত? 0.8 মিটার। এখন অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে আমরা বিবর্ধনের সূত্র জানি, m ইকুয়াল f0/fe, f0/fe। তাহলে বিবর্ধনের মান যেহেতু বের করতে বলছে, যা সেটার অনুপাতটা করলে হয়ে যাবে। তাহলে 4কে 0.8 দিয়ে ভাগ দাও, কত আসছে দেখো তো? এটা 5 আসছে, এটা হচ্ছে 5 আসছে না? এটা হচ্ছে 5, হচ্ছে এটার বিবর্ধনের মান। আর যদি তোমাকে এই মুহূর্তে যন্ত্রের দৈর্ঘ্য বের করতে বলতো, অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য যদি বের করতে বলে, যন্ত্রের দৈর্ঘ্যের সূত্র কি? L ইকুয়াল f0 প্লাস fe, f0 প্লাস fe, এই সূত্র দিয়ে করে ফেলবো। আমাদের তো যন্ত্রের দৈর্ঘ্য বলে নাই, বুঝছো?
তাহলে শুধুমাত্র কিসের মান বের করতে বলছে? বিবর্ধন। তাহলে তুমি অনুপাত দিয়ে বিবর্ধন করবে। আর এই ক্ষেত্রে একক সব সময় সেম সেম করে ফেলতে হবে। যেমন আমাদের একটা 4 মিটার আর একটা হচ্ছে কত 80 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে দুটোটাকে হয় মিটারে নিয়ে যেতে হবে, না হলে সেন্টিমিটারে নিয়ে গিয়ে তোমাকে অনুপাত বের করতে হবে। তাহলে এটা হচ্ছে অসীম বা স্বাভাবিক ফোকাসিং। অসীম ফোকাসিং বা কি বলে স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধনের সূত্র হচ্ছে এটা এফ নট ডিভাইডেড বাই এফ ই, এফ নট ডিভাইডেড বাই এফ ই। আচ্ছা 13 নম্বর প্রশ্নটা দেখো, অপটিক্যাল টেলিস্কোপে বস্তুর প্রতিবিম্ব হয়, এটা তো মনে রাখার কথা, অপটিক্যাল টেলিস্কোপে বস্তুর প্রতিবিম্ব হয় অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। আচ্ছা 14 নম্বর দেখো, জটিল অণুবীক্ষণ যন্ত্র কয়টি উত্তল লেন্স দ্বারা গঠিত? এটা আবার দিনাজপুর বোর্ডে 16 সালের প্রশ্ন। তাহলে জটিল অণুবীক্ষণ যন্ত্র কয়টি উত্তল লেন্স? দুইটি উত্তল লেন্স, এখানে দুইটি উত্তল লেন্স থাকে। জটিল অণুবীক্ষণ যন্ত্র আমরা দেখছি না, উপরে একটা নিচে একটা থাকে, অভিলক্ষের ক্ষেত্রে একটা, অভিনেত্রের ক্ষেত্রে একটা, তাহলে সেক্ষেত্রে দুইটা মনে রাখবো। 15 নম্বর প্রশ্নটা দেখো, 15 নম্বর কি বলছে দেখো, 15 নম্বরে বলা হচ্ছে কি কোনো প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি, ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে কত 45 ডিগ্রি, প্রতিসরাঙ্ক বাইর করতে বলছে। তাহলে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রতিসরাঙ্কের ভ্যালু কত? তাহলে আমরা প্রতিসরাঙ্ক মিউ সমান কি জানি? মিউ সমান সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে কত সাইন এ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয়ের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বের করার সূত্র পড়াইছেন এটা। আর ন্যূনতম বিচ্যুতি অবস্থানে এগুলো মনে রাখবা, I1 সমান I2 এবং R1 সমান কত হয় R2, R1 সমান R2 হয়। আচ্ছা তাহলে আমাদের কি কি দেওয়া আছে এখানে? এ এর মান তো কত 60 ডিগ্রি, তাহলে এখানে এর মান বসাইলে এখানে হবে সাইন 30 ডিগ্রি, তারপর হচ্ছে এ এর মান 60 দেওয়া আছে না সাইন, আর ডেল এম এর মান দেওয়া আছে কত 45 ডিগ্রি, তাহলে 60-এর সাথে 45 যোগ করলে এটা হয়ে যাবে 105, 105 ডিভাইডেড বাই 2, 105 ডিভাইডেড বাই 2। এখন এই যে দেখো তুমি 105কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে সাইন কত হবে 52.5 হবে না, সাইন 30 ডিগ্রির মান তো কত হাফ, তাহলে এটা 2 উপরে চলে যাবে, সাইন 52.5 ডিগ্রির ভ্যালু কত আসে দেখো তো, ক্যালকুলেটর দিয়ে বাইরে করে ফেলে একেবারে। 52.5 কত আসছে, এটার সাথে দ্বিগুণ করো, দ্বিগুণ করে মান কত আসছে দেখো একটু, 1.58। তাহলে এটা হচ্ছে এটা অ্যান্সার। তাকে এটা ভুল করা যাবে না। এই ম্যাথের মধ্যে দেখো 1.51 আছে, 1.58 আছে, আবার 1.6 আছে, 1.62 আছে। সো এখানে ভুল করলে ঝামেলা হবে। তাহলে প্রিজমের ক্ষেত্রে আমরা যে প্রিজম কোণ দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি কোণ দেওয়া আছে, প্রতিসরাঙ্ক যখন বের করতে বলবে এই সূত্র দিয়ে করবা, মিউ সমান সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 সাইন এ ডিভাইডেড বাই 2। আবার তোমাদের এমনি প্রিজম কোণ বের করার সূত্র কি পড়াইছিলাম? প্রিজমটা কি পড়াইছিলাম? ডেল বের করার সূত্র I1 প্লাস I2 মাইনাস এ। আবার এ কোণ বের করার সূত্র কি R1 প্লাস R2, R1 প্লাস R2। এটা মনে রাখবা। নর্মালি আমরা যখন কি করি প্রতিসরাঙ্ক বের করি, মিউ সমান এটা হয়ে যাবে সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1, I1 ডিভাইডেড বাই R1। সেক্ষেত্রে তোমাকে যখন ন্যূনতম বিচ্যুতি কোণ বাইর করতে বলবে, ন্যূনতম বিচ্যুতি অবস্থানে মিউ এর সূত্র হচ্ছে এটা সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 সাইন এ বাই 2, যেখানে এটা হচ্ছে প্রতিসরক কোণ অথবা প্রিজম কোণ। ঠিক আছে। আর সমবাহু ত্রিভুজ যখন বলবে তখন এ এর মান 60 ডিগ্রি না দিলেও তোমাকে এ এর মান 60 ডিগ্রি বসাইতে হবে। কারণ একটা সমবাহু ত্রিভুজ যখন কথা বলবে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু সমান না, প্রত্যেক বাহু কি প্রত্যেক কোণও সমান, প্রত্যেক কোণের মান কত ডিগ্রি 60 ডিগ্রি হলে এ কোণের মানও কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। ওকে। 16 নম্বর প্রশ্নটা দেখো, প্রিজমের মধ্য দিয়ে গমনকালে কোন বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি সর্বাধিক হয়? তাহলে বেগুনি বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি সবচেয়ে বেশি হবে, বেগুনি বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি কি সবচেয়ে বেশি। তারপরে 17 নম্বর প্রশ্ন, প্রিজমের বিচ্যুতির রাশিমালা কোনটি? তাহলে বিচ্যুতি বের করার সূত্র কোনটা, ক নাম্বার আর কি এফ I1 প্লাস I2 মাইনাস এ। এই যে প্রথম পৃষ্ঠের আপতন কোণ, তারপর হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠে নির্গমন কোণের যোগফল থেকে যতক্ষণ আমরা প্রিজম কোণ বাদ দিব, তাহলে সেক্ষেত্রে ডেলের মানটা পাবো। কার মান পাবো? এটা তো ডিরেক্ট সূত্র,
ডেল সমান কত I1 প্লাস, আমি তোমাদের ওই যে সিকিউ বা থিওরি পড়ানোর সময় তো এটা পড়াইছিলাম, ডেল সমান I1 প্লাস I2 মাইনাস কত এটা মনে রাখবো। আচ্ছা, তারপরে 18 নম্বর প্রশ্নটা দেখো, সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2, ন্যূনতম বিচ্যুতি কোণ কত? ন্যূনতম বিচ্যুতি, তাহলে সমবাহু বলছে মানে কি মনে রাখতে হবে? এ কোণের মান কত? এ কোণের মান 60 ডিগ্রি মনে রাখতে হবে। সমবাহু ত্রিভুজ তো আমাদের উল্লেখ করে দিয়েছে, তাহলে প্রতিসরাঙ্ক মিউ এর মান দেওয়া আছে কত? √2। ডেল এম বের করার যে সূত্রটা, মিউ সমান সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, তারপর এখানে হচ্ছে কি সাইন এ ডিভাইডেড বাই 2। আমরা আগে মান বসাবো, এখানে যদি মান বসাও তাহলে সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 এটা আপাতত রেখে দাও। তাহলে এখানে এ এর মান তো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হলে এটা কত লেখা যায়? সাইন 30 ডিগ্রি লেখা যাবে না? সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ না? হাফ হলে এটা একেবারে এটা উল্টে যাবে, 2 সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই কত লিখে দিব? 2 লিখে দিব। এটা বুঝছো তোমরা? এটা হাফ হলে এটা উপরে কোণ হয়ে যাবে। আচ্ছা, আমার তো দরকার ডেল এম এর মান, তাহলে ডেল এম বাইর করতে গেলে সাইনকে আলাদা করতে হবে। এখানে মিউ এর ভ্যালু দেওয়া আছে, মিউ এর মান কত দেওয়া আছে? √2। তাহলে এটা যদি √2 হয়, তুমি এখন এভাবে মিউ এর মান যদি তুমি √2 বসাও, তাহলে এখানে 2 সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 লিখতে পারবো। তাহলে 2 আর এখানে 2 মানে দুইটা √2 না? তাহলে এখান থেকে যদি √2 চলে যায়, এই √2টা আবার এই পাশে ভাগ হবে, তাহলে কি আসবে? আচ্ছা, আমি এখানে লিখতেছি সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ইকুয়াল এই পাশে কি আসবে? 1/√2। বুঝছি এটা? এখন সাইন কত ডিগ্রি মান? 1/√2, সাইন 45 ডিগ্রি, তাহলে এটাকে সাইন 45 ডিগ্রি লেখা যাবে। তাহলে উভয় পাশ থেকে সাইন সাইন চলে গেলে এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো এ প্লাস ডেল এম ইকুয়াল এটা গুণ করে 90 হয়ে যাবে। আবার ডেল এম সমান এই যে দেখো 90 মাইনাস 60, 60 কেন? এটাই পাশে গেলে মাইনাস এ হবে, তাহলে 90 থেকে 60 গেলে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার ন্যূনতম বিচ্যুতি কোণের মান, ন্যূনতম বিচ্যুতি কোণের মান। তো এটা একটু করতে হবে, এখানে শর্টকাট কোনো ওয়ে নাই, তোমার এই ক্যালকুলেশন করে মান বাইর করতে হবে। এটা বড় করে দিছে, তাহলে এটার মান আসবে 30 ডিগ্রি। তাহলে তোমাকে যখন সমবাহু ত্রিভুজের বলবে প্রতিসরাঙ্ক এত, তাহলে সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান, যার কারণে যার প্রত্যেকটা কোণও সমান, সেক্ষেত্রে তোমার প্রতিসরক কোণ বা তোমার প্রিজম কোণ যাই বলি না কেন সেটার মান হবে 60 ডিগ্রি। তাহলে তুমি এই যে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রতিসরাঙ্ক নির্ণয়ের সূত্র বসাবা, সূত্র বসানোর পরে তুমি এখান থেকে ডেল এম এর মানটা বের করবা। আচ্ছা, এরপরে 19 নাম্বার প্রশ্নটা দেখো, প্রিজমের ক্ষেত্রে কোনটি সঠিক? বুঝছো? এ নাম্বার বলছে দেখো R1 প্লাস R2 মাইনাস I1 প্লাস I2, তাহলে এটা তো হতে পারে না। আমরা এই যে এটা R1 প্লাস R2 সমান তো এ জানি, তাহলে ডেল এম সমান কি এরকম হয়? এ মাইনাস I1 মাইনাস I2 হয়? এটা তো হয় না, বরং আমরা সূত্র পড়ছি কত, এখানে লেখা আছে দেখো ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে 1 নাম্বারটা হবে না। 2 নাম্বার বলছে কি এ ইকুয়াল R1 প্লাস R2, এটা তো হতে হয়। তাহলে প্রিজম কোণ আমরা কি জানি? এ সমান R1 প্লাস কত? R2। প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ এবং দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণের যোগফলটাই হচ্ছে মূলত কে? এ। তাহলে এটা শুদ্ধ, তাহলে এটাও শুদ্ধ, তাহলে এখানে অপশন হবে 2 এবং 3, গ নাম্বারটা। 20 নাম্বার দেখো, প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ভর করে, প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ভর করে প্রিজমের উপাদানের উপর, আলোক তরঙ্গ দৈর্ঘ্যের উপর, প্রিজম কোণের উপর। তাহলে এখানে তিনটাই শুদ্ধ, কারণ তিনটার উপর তো প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ভর করে। কিসের উপর? উপাদানের উপর, আলোক তরঙ্গের দৈর্ঘ্যের উপর, প্রিজম কোণের উপর। 21 নাম্বারটা দেখো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা জানি, এটা এসএসসি থেকে পড়া আসছে না, 7000 অ্যাংস্ট্রম, 7000 অ্যাংস্ট্রম। আবার 1 অ্যাংস্ট্রম সমান কত জানি? tan ইনভার্স 10 মিটার, tan ইনভার্স 10 মিটার, এটা মনে রাখবা। 1 অ্যাংস্ট্রমের মান হচ্ছে কি tan ইনভার্স 10 মিটার। এটাকে তোমার মিটারে কনভার্ট করেও দিতে পারে। এটা যখন মিটারে কনভার্ট করে দিবে, ধরো 7 ×
10 কত হয়ে যাবে ওখানে, tan ইনভার্স 10, তারপরে সেখানে 3টা চলে গেলে tan ইনভার্স কত হয়ে যাবে 7, tan ইনভার্স 7 মিটার লিখতে পারে না, বুঝছো? এটাও লিখতে পারে। আচ্ছা, এরপরে দেখো 22 নাম্বারটা, লাল, বেগুনি ও সবুজ ও কমলা বর্ণের আলোর জন্য কোন মাধ্যমে প্রতিসরণাঙ্ক মিউ আর, মিউ বি, মিউ জি, মিউ উ। এখানে আর মানে রেড বোঝাইছে, বি হচ্ছে ভায়োলেট বেগুনি, তারপর হচ্ছে জি হচ্ছে গ্রিন সবুজ, আর ও হচ্ছে অরেঞ্জ কমলা। তার মানে এটা লাল বর্ণের প্রতিসরণাঙ্ক আলুর, আর এটা হচ্ছে কি বেগুনি বর্ণের আলুর প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে কি সবুজ বর্ণের আলুর প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে কি কমলা বর্ণের আলুর প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে একটা কথা মনে রাখবা, প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে কার, বেগুনির, সবচেয়ে কম হচ্ছে কার, লাল, সবচেয়ে কম হচ্ছে কি লাল। সেজন্য দূরের থেকে লাল আলোটা খুব স্পষ্ট করে কি করা যায়, দেখা যায়। তাহলে এখানে এই যে দেখো, তুমি অপশন যদি নাও বুঝতে পারো, তাহলে লাল এবং বেগুনি তো আগে আর পরে হবে সেটা তো জানো। 1 নম্বরে দেখো লাল আছে, তবে লালের দিকে গ্যাটার দেন দেওয়া আছে, তাহলে এটা তো হবে না। এখানে লাল আছে, এখানে অরেঞ্জ আছে, এটাও তো হবে না। তারপর এখানে লাল এবং কি আছে, ভায়োলেট আছে, লালেরটা বড় বলছে না, এটাও হবে না, লালটা তো ছোট হবে যায় না। তাহলে দেখ এখানে লাল আছে, এখানে কি আছে, বেগুন আছে। তার মানে লাল বর্ণের আলোর প্রতিসরণাঙ্কের চেয়ে তোমার কমলা বর্ণের আলোর প্রতিসরণাঙ্ক বেশি, আবার তার চেয়ে সবুজ বর্ণের আলোর প্রতিসরণাঙ্ক বেশি, তার চেয়ে বেগুনি বর্ণের আলোর প্রতিসরণাঙ্ক বেশি, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে। তারপরে 23 নাম্বার দেখো, কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলা হয়? কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি, মাঝখানে আছে কত কত, হলুদ না, হলুদ বর্ণের আলোর মধ্যরশ্মি বলা হয়। তাহলে লাল রং, এরপরে 24 নাম্বার দেখো, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা তো একটু আগেই বলা হচ্ছে, লাল রঙের আলো, হ্যাঁ এটা ডিরেক্টলি 7000 দিছে আর কি, বুঝছো? এটা হচ্ছে কত, 7.5 ইন্টু 10⁻7 মিটার। এটা যদি আমরা একদম পূর্ণাঙ্গ মান হিসাব করলে এভাবে লিখে ফেলি, বুঝছো? 7.5 ইন্টু 10⁻7 মিটার, 7.5 ইন্টু কত, 10⁻7 মিটার। 15, 16, 17, 18, 19 সালের যে এমসিকিউগুলো আছে এগুলো প্র্যাকটিস করলে তুমি অনুরূপ একটা আইডিয়া তো পাবে কোন ধরনের বা কোন টাইপের এমসিকিউগুলো আসে। প্রিজমের ক্ষেত্রে তোমার প্রতিসরণাঙ্ক আসছে, তারপর হচ্ছে ন্যূনতম বিচ্যুতির অবস্থান আছে, ন্যূনতম বিচ্যুতির শর্ত আসছে এগুলো, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কিত কনসেপ্ট, তারপর হচ্ছে আমরা যে বিবর্ধন পড়ছি, বিবর্ধন মানে কিসের কিসের বিবর্ধন পড়ছে, একটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, আর একটা হলো দূরবীক্ষণ যন্ত্র। বেশিরভাগ ক্ষেত্রে দূরবীক্ষণেরটা সিকিউতে আসে, ঠিক আছে, অনুবীক্ষণেরটা এমসিকিউতে আসে, একটু প্র্যাকটিস করবো।